গল্পের শুরু থেকে শেষ অবধি। প্রাপ্তবয়স্কদের জন্য গল্প। স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের গল্প। ফুলশয্যা পর্ব 1। নীলিমা পল্লিগা এর এক সহজ সরল ও অত্যন্ত শান্তশিষ্ট একটি মেয়ে। পড়াশোনা এসএসসি পর্যন্ত। এসি পাশের পর মেধাবী নীলিমার আর কলেজে ভর্তি হওয়া হয়নি। যদিও অন্য 8-10টা মেয়ের মতো তারও চোখ ভরা স্বপ্ন ছিল। স্বপ্ন ছিল লেখাপড়া করে অনেক বড় হওয়ার। স্বপ্ন ছিল জীবনে প্রতিষ্ঠিত হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করার। স্বপ্ন ছিল অসহায় বাবা মায়ের মুখে জয়ের হাসি অঙ্কন করার। স্বপ্ন ছিল ছোট্ট বোন টিকে ঈদে নতুন জামা জুতো আর স্নেহের ভাইটিকে একটা ল্যাপটপ কিনে দেয়ার। নীলিমার স্বপ্ন কিন্তু খুব বেশি বড় ছিল না। ওর স্বপ্নগুলো ছিল ছোট ছোট। তবুও সেসব কিছু যেন নীলিমার করা হয়ে ওঠেনি। পাড়া প্রতিবেশীর নিন্দার আগুনে দগ্ধ হতে হতে একটা সময় নীলিমার লেখাপড়ায় ইতি টেনে দেয় নীলিমার গরিব ও অসহায় বাবা। ইচ্ছে থাকা সত্ত্বেও কলেজ প্রাঙ্গণে যেতে পারেনি নীলিমা। নীলিমার ছোট্ট থেকে দেখে আসা স্বপ্নগুলো একটু একটু করে ভেঙে তছনছ হয়ে যায় নিন্দুকের কথার আঘাতে। নীলিমাকে জর্জরিত হতে হতো প্রতিনিয়ত নিন্দুকের কথার আঘাতে। নীলিমার অপরাধ। নীলিমা কালো। নীলিমার গায়ের রং কালো, ভীষণ রকম কালো। তরুণ শিক্ষক আবির এবং তার পরিবার আজ সেই বাড়িতেই যাচ্ছে। আবিরের বাবার বাল্যকালের বন্ধু ছমির, আর তারই মেয়ে নীলিমা। আবিরের বাবার ইচ্ছে বাল্যবন্ধু ছমিরের মেয়েকে ওনার পুত্রবধূ হিসেবে বাড়িতে তুলে নেওয়ার। প্রসঙ্গ আবিরের বাবা ঠিক তখন তুলে যখন আবির সহ ওর মামারা সবাই ওই বাড়িতে রাতের খাবার খেয়ে নেয়। আবিরের মা তো অন্ধকার রাত্রেই হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে রাগে। আবিরের ছোট মামাও বোনের পক্ষ নিয়ে রাতের আধারে বেরিয়ে আসতে চায় বাড়ি থেকে। ওদের একটাই কথা, আর সেটা হলো এমন কালো মেয়েকে নিয়ে গেলে সোসাইটিতে মুখ দেখানো যাবে না। ওরা হাসাহাসি করবে। আবিরের বড় বোন আদিবার ভাষ্যমতে, মামা শোনো, কালো রাও মানুষ। ওরাও আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ। আর সবচেয়ে বড় সত্য হলো ওরাও আমাদের মতোই এক আল্লাহর সৃষ্টি। তাই দয়া করে বন্ধ করেন বাজে কথা আর দেখেন আবির কি চাই। এ ব্যাপারে ওর মতামত কি? ঠিক তাই বাবা, মেয়ে আমার পছন্দ হয়েছে। আর আমি জানি আমি এই মেয়েকে নিয়ে অনেক সুখী হব যদি তোমাদের সবার দোয়া থাকে। তাই আমি এই মেয়েকেই বিয়ে করতে চাই। আমার কথা শুনে বাবা, মা, আপু আর ডাক্তার দুলাভাই সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। ডিসেম্বরের 23 তারিখ আমি আমার ঘরের লক্ষ্মীকে নিয়ে বাসায় ফিরি। এই দিনেই ওকে আমি বিয়ে করি। বিয়েটা খুব সাদাসিধে ভাবেই হয়েছে। তার একমাত্র কারণ আমার মা এবং এক মামার বিরোধ। বিয়েটা সাদাসিধে ভাবে হলেও বাসর ঘরটা সাজানো হয় আমার ইচ্ছে মতো। বাসর ঘরে প্রবেশ করে দেখি বউ আমার গুটিসুটি মেরে বিছানায় বসে আছে। আমাকে দেখেই খাট থেকে উঠে সালাম করে আবার খাটে গিয়ে বসলো লম্বা ঘোমটা দিয়ে। মাথা থেকে পাগড়িটা খুলে ধীর পায়ে হেঁটে গিয়ে আমি আমার সদ্য বিয়ে করা বউয়ের পাশে গিয়ে বসলাম। বেশ কিছুক্ষণ কাশি দেওয়ার পরও বউয়ের কোনো সাড়া পাচ্ছিলাম না। বউ আমার পূর্বের ন্যায় মাথায় আধহাত লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। কি আর করার, এভাবে বসে থাকলে যে পুরো রাত চলে যাবে। আর তাই কালবিলম্ব না করে আমি আমার বউয়ের একটা হাত আলতো করে ছুঁয়ে দিলাম। মনে হচ্ছে নীলিমা আমার পরশে একটু কেঁপে উঠেছে, কিন্তু তার বেশি কিছু নয়। আমার হাতের মুঠো থেকে হাত ছাড়ানোর কোনো চেষ্টা না করে ও বসে আছে, চুপটি করে আছে। ওর এই মৌনতা যেন আমায় জানান দিচ্ছিল ও সর্বপ্রকার পরাজয় স্বীকার করে নিতে প্রস্তুত। কিন্তু আমি তো এটা চাই না। আমি চাই আমার বউ আমায় প্রথমে চিনুক, জানুক, ভালোবাসুক, তারপর অন্য কিছু। কিন্তু ও কি না। বিয়ের পর একজন স্বামী শুধু স্ত্রীর সাথে শারীরিক বন্ধনে নয়, ভালোবাসার বন্ধনেও আবদ্ধ হয়। কেবল শারীরিক সম্পর্ক নয়, বৈবাহিক সম্পর্কের আরেক নাম স্বামী স্ত্রীর অপার প্রেমের এক বন্ধন। আর সেই বৈধ প্রেমটা শুরু হয় ফুলশয্যার রাত থেকে। যাই হোক, ফুলশয্যার রাত্রে আমি আমার বউকে প্রথম জিজ্ঞেস করেছিলাম, নীলিমা, ফুলশয্যার রাত তো প্রতিটি মানুষের জীবনের একটি সর্বশ্রেষ্ঠ রাত, তাই না? নীলিমা ঘোমটার ভেতর থেকে মাথা নাড়ে। হ্যাঁ কিংবা না কোনোটাই বুঝিনি আমি।
তবুও ওর এই মাথা নাড়ানো হ্যাঁ বোধক মনে করে ওর দিকে আরো একটা প্রশ্ন ছুড়ে দিলাম। আর সেটা ছিল, তাহলে নিশ্চয় এই রাত সম্পর্কে তুমি জানো? নীলিমা এবারও মাথা নাড়ল। আমি নীলিমাকে উদ্দেশ্য করে বললাম, নীলিমা, আমি সাংকেতিক ভাষা বুঝি না, তুমি যা বলার মুখে বলো। তুমি শুধু এটুকুই বলো এ রাত সম্পর্কে তুমি কিছু জানো কি না। নীলিমা এবার মুখ খুলল, কাপা গলায় জবাব দিল, জি, জানি। আমি ওকে জিজ্ঞেস করলাম কি জানো? ও লজ্জানত হয়ে নিচু গলায় বলল, ভাবিরা যা শিখিয়ে দিয়েছে। ওর দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলাম, তা তোমার ভাবিরা কি শিখিয়ে দিয়েছে? আমায় কি বলা যাবে? নীলিমা খানিকটা কেঁপে উঠল। তারপর নিচু স্বরে জবাব দিল, আপনি যা বলেন তাই করতে। আচ্ছা, তাই নাকি? নীলিমা মাথা নেড়ে বলল হুম। আমি নীলিমাকে আবারও প্রশ্ন করলাম, আচ্ছা, আমি তোমাকে কি বলতে পারি? বউ আমার লজ্জায় বলল, জানি না। আমি দু হাত দিয়ে বউয়ের ঘোমটা সরিয়ে বললাম, তোমার ভাবি এত কিছু শিখিয়ে দিল, তো এটা বলেনি আমি কি বলবো করব? লজ্জাবতী আমার লজ্জায় রাঙ্গা হয়ে চুপসে গেল লজ্জাবতী পাতার মতো। নীলিমার মাথা থেকে ঘোমটা সরিয়ে দিলে নীলিমা লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেলে। আমি মুগ্ধ নয়নে আমার পরীটাকে দেখছি। ওর দিকে চেয়ে থাকতে থাকতে অজান্তে মুখ দিয়ে বেরিয়ে আসে মাশাআল্লাহ। যেন এক স্বর্গের পরী আমার সামনে বসে আছে। যত দেখি তৃষ্ণা মেটে না। নীলিমা তখনও চোখ দুটো বন্ধ করে আছে। প্রশ্ন করলাম, নীলিমা, তুমি কি জানো একটি মেয়ে বিয়ের পর স্বামীর কাছে কিসের ভিত্তিতে মূল্যায়িত হয়? নীলিমা চোখ খুলে বলল, আমি জানি না। তখন আমি তাকে বললাম একটি মেয়ে যত সুন্দরীই হোক না কেন, বিয়ের পর তার সৌন্দর্যের দাম স্বামীর কাছে থাকে না। কারণ আমরা অনেক সময় অনেক পছন্দ করে মার্কেট থেকে কোনো পোশাক কিনলে প্রথমে সেটি খুবই যত্ন করি এবং বিশেষ বিশেষ অনুষ্ঠানে পরি। কিন্তু কিছুদিন পর ওই পোশাকটি যখন পুরনো হয়ে যায় তখন সেটি আমরা সাধারণভাবে ব্যবহার করি। তেমনি একজন স্বামীর কাছে স্ত্রী এবং স্ত্রীর কাছে স্বামীর দেহের সৌন্দর্য প্রতিনিয়ত পাঠ করা হয়। তখন তাদের মধ্যে দেহের সৌন্দর্যের আর কোনো আকর্ষণ থাকে না, বরং তখন একে অপরের বিভিন্ন গুণ দ্বারা প্রভাবিত হয়। তখন দেহের সৌন্দর্যকে ছাপিয়ে যায় একের প্রতি অপরের টান, ভালোবাসা, সহমর্মিতা প্রভৃতি গুণাবলী। কথা বলা শেষ করে দেখলাম নীলিমা আমার দিকে অবাক বিস্ময় তাকিয়ে আছে। রাত প্রায় শেষের দিকে। মাঝে বার কয়েক লক্ষ্য করলাম নীলিমা চোখ কোচলাচ্ছে। বোধ হয় ঘুম পাচ্ছে খুব। আমি নীলিমাকে বললাম, নীলিমা, রাত অনেক হয়েছে, তুমি বরং ঘুমিয়ে পড়ো। নীলিমা বলল, না, না, আপনি বলেন, আমি শুনতেছি। আমি হেসে বললাম, তোমার ভাবিরা কি শিখিয়ে দিয়েছে রাত জেগে আমার গল্প শুনতে? যদি শিখিয়ে দেয়, তাহলে শুনো, না হলে ঘুমিয়ে পড়ো। নীলিমা চুপ করে রইল। ঘুমে ঢুলুঢুলু নীলিমা আমার সামনে শুইতে ইতস্তত বোধ করছিল। আমি বিছানাটা ছেড়ে নীলিমাকে বললাম, এই নাও তোমার বিছানা। এবার তুমি দরজাটা লাগিয়ে শুয়ে পড়ো। কথাটা বলে আমি অন্য রুমে ঘুমানোর জন্য বেরিয়ে আসছিলাম, ঠিক তখন নীলিমা পিছন থেকে ডাক দেয় আমায়। বলে, আপনি ঘুমাবেন না? আমি নীলিমার দিকে তাকিয়ে বললাম, ঘুমাবো। পাশেই একটা রুম আছে, ওইখানে ঘুমাবো। তুমি ঘুমিয়ে পড়ো। আমার কথা শুনে নীলিমার মুখটা অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ চুপচাপ থেকে সে আবারও ডেকে বলে, আপনি এই রুমে বিছানায় ঘুমান, আমি না হয় ফ্লোরে ঘুমাবো। নীলিমার কথা শুনে আমি ওর দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকালাম। নীলিমা নিচের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আপনার যা ইচ্ছে। আমি গম্ভীর ভাব নিয়ে বললাম, কেন তোমার কি ইচ্ছে? আমি এই রুমে ঘুমাই, সেটা? নীলিমা কোনো কথা না বলে চুপটি করে দাঁড়িয়ে রইল। আমি ধমকের স্বরে বললাম, কি হলো? কথা তো বলো। নীলিমা মাথা নেড়ে বলল হুম। আমি আবারও প্রশ্ন করলাম, কিসের হুম? নীলিমা ধীর গলায় বলল, আপনি এই রুমে ঘুমান, আমার অসুবিধা হবে না কোনো। কণ্ঠে গাম্ভীর্যের ভাব এনে আমি নীলিমাকে জবাব দিলাম, তোমার অসুবিধা হবে না, কিন্তু আমার হবে। আমি আবার অচেনা কারো সাথে ঘুমোতে পারি না। আর সেই জায়গায় তুমি তো ঘোর অচেনা। তোমায় না জানি, না চিনি, না মানি।
নীলিমা আমার দিকে তাকিয়ে বলল, মানেন না মানে? আমি সহাস্যে জবাব দিলাম, মানে অতি সহজ। তোমায় বিয়ে করেছি ঠিক, কিন্তু আমি তোমায় আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারিনি। নীলিমা মুখটা অমাবস্যার কালো অন্ধকারের মতো করে বলল, আমি জানি। চোখ বড় বড় করে প্রশ্ন করলাম, কি জানো? নীলিমা স্বাভাবিক ভঙ্গিতে বলল, এই যে আপনি আমায় স্ত্রী হিসেবে মানতে পারেননি আর পারবেন না কখনো। আমি নীলিমাকে আবারও প্রশ্ন করলাম, তোমার এমন ধারণার কারণ? নীলিমার জবাব, আমি কালো, ভীষণ কালো। কালো মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। আর সে জায়গায় আপনি অনেক সুন্দর, রাজপুত্রের মতো যার চেহারা, সে কি না বিয়ে করবে কালিতারাকে? আমি আগেই জানতাম আমি কারো স্ত্রী হবার যোগ্য না। আমি সাগরে ভাষা কচুরিপোনার। নীলিমার কথা শুনে কেমন যেন বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠল। ভীষণ রাগ হলো ওর প্রতি। আর তাই ওর কথার মাঝখানে ধমক দিয়ে থামিয়ে দিলাম। তারপর, একটা কথাও হবে না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমি সোফায় ঘুমোচ্ছি। আর জীবনেও যাতে এমন কথা না শুনি। নীলিমা আর একটা কথাও বলেনি। আমি দরজা বন্ধ করে সোফায় শুয়ে পড়লে কিছুক্ষণ পর দেখি লাইটটাও অফ। তার মানে ও শুয়ে পড়েছে। সোফায় শুয়ে আছি মাথার নিচে একটা হাত দিয়ে। ঘুম যেন চিরতরে বিদায় নিয়েছিল আমার চোখের পাতা থেকে। মনের কোণে হাজারো ভাবনা এসে জড়ো হচ্ছে। আনমনে বলে যাচ্ছি, নীলি, তুমি কালো হতে পারো কিন্তু তোমার মনটা অনেক ভালো। আমি তোমার শরীর নয়, সেই ভালো মনটা পেতে চাই। সে মনের ভালোবাসা পেতে চায়। আমি চাই তুমি আমায় ভালোভাবে চিনো, বুঝো, জানো। ব্যাস, এটুকুই। নীলি, তুমি জানো, আমি তোমাকে দেখা অবধি কাউকে এতটা অনুভব করিনি। তোমাকে দেখার পর থেকে বুকের ভিতর কেমন যেন অচেনা অনুভূতি নাড়া দিয়ে যাচ্ছে। নীলি, আমি তোমার শরীর নয়, তোমায় ভালোবাসতে চাই। তোমায় আমি স্ত্রী নয়, আমার প্রেয়সী করতে চাই প্রথমে। নীলি, আমি তোমার পাশে জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে চাই। আমি তোমার দুঃখ সুখ দুটোরই সাথী হতে চাই। বলো নীলি, এটুকু কি আমার খুব বেশি চাওয়া হবে? নীলি, এটুকু কি আমি পেতে পারি না? অবচেতন মন নিজেকে নিজেই সান্ত্বনা দিল। কেন নয় আবির? তুই তো কোনো অন্যায় কিছু আবদার করিসনি। তবে কেন পাইবি না এটুকু? তুই অবশ্যই পাবি। তুই দেখে নিস, তুই জয়ী হইবি। তুই পারবি তোর নীলির মন উজাড় করা ভালোবাসা পেতে। সেটা শুধু সময়ের অপেক্ষা। সেই পর্যন্ত ধৈর্য ধর, ধৈর্যের ফল সবসময় সুমিষ্ট হয়। পরদিন রাত্রিবেলা, নীলিমা, একটা কথা বলবো? নীলিমা ধীর গলায় বলল, জি বলেন। আমি নীলিমাকে প্রশ্ন করলাম, তোমার এত বড় নাম ডাকে রেখেছে? নীলিমা আমার দিকে একবার তাকিয়ে চোখটা ফিরিয়ে নিল। অন্যদিকে তাকিয়ে বলল, দাদা। আমি দুষ্টুমি করে বললাম, ওই শালা কি দুনিয়াতে আর কোনো নাম খুঁজে পাননি? শালা, এত নাম থাকতে এত বড় নাম রাখছে। নীলি আমার দিকে চোখ বড় করে তাকিয়ে বলল, ওনার নাম শালা নয়, রমজান। রমজান আলী ওনার নাম। আমি হেসে বললাম, এই হলো আর কি। আচ্ছা, তুমি কি অন্য নামে ডাকতে পারি না? কি নামে? অন্য নামে? এই যেমন ধরো নীলিমার মা, টা ক্যাঞ্চি দিয়ে কেটে খাটো করে দিলাম। নীলিমা আমার দিকে তাকিয়ে বলল, মানে নীলি? আমি হেসে বললাম, জি। নীলি, কেন? পছন্দ হয়নি? নীলিমা জোর গলায় বলল, না, না, হয়েছে। আপনি আমায় নীলি বলে ডাকবেন। এতে আমার কোনো আপত্তি নেই। আমি হেসে বললাম, ওকে। এখন থেকে আমি তোমায় নীলি বলে ডাকবো। তুমি নীলি, শুধু আমার নীলি। সরি, অন্য কিছু ভেব না। আমি আমার নীলি বলতে বোঝাতে চাচ্ছি যে, এই নামে অন্য কেউ তোমায় ডাকতে পারবে না। তারা চিহ্ন নতুন নতুন রোমান্টিক গল্প পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, নিঃস্বার্থ ভালোবাসা। নীলিমা চুপটি করে বসে রইল। আমি নীলিমার দিকে তাকিয়ে বললাম, নীলিমা, আমার মা যে তোমার সাথে এমন করলো আজকে, তোমার কষ্ট হয়নি? সত্যি বলবা, মিথ্যে বলো না। নীলিমা হেসে বলল, কি যে বলেন না, কষ্ট পাবো কেন? উনি তো আমার গুরুজন। কত কিছু তো বলতে পারে, তাই বলে আমরা সব কথা কি মনে রেখে দিব? আমি কিচ্ছু মনে করিনি।
নীলিমা, তুমি কি জানো তোমার বয়স কত? নীলিমা আমার কথায় জবাব দিল, হ্যাঁ, জানি। কত? নীলিমা কাপা গলায় জবাব দিল, খুব কম। আমি নীলিমার দিকে তাকিয়ে বললাম, এই এত ছোট্ট হয়েও তুমি কিভাবে এত গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারো? প্রশ্নোত্তরে নীলিমা কোনো জবাব দেয়নি। দেখতে দেখতে 15টা দিন চলে যায়। দুদিন পর 1 জানুয়ারি। আমার ভার্সিটির ছুটির দিন শেষ। আজকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছি আগে থেকেই। আমি চলে যাব, সেটা নীলিমা জানে। তারপরও যাইবার কালে আবার বলার জন্য রুমে এলাম। নীলিমা বিছানায় উপর হয়ে শুয়ে আছে। আমার ডাক শুনে বিছানায় উঠে বসে। এই কয়দিনে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে নীলিমা। জন অনেকটা বন্ধুর মতো হয়ে গেছি। নীলিমা বিছানায় উঠে বসতেই আমি নীলিমাকে বললাম, আসি। নীলিমা আমার দিকে তাকিয়ে জোর করে হাসি দেওয়ার চেষ্টা করল। তারপর বলল, আচ্ছা। আমি নীলিমাকে বলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ট্রেনে বসে আছি। রাস্তা প্রায় অর্ধেক অতিক্রম করে ফেললাম। হঠাৎ মনে হলো ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম ঢাকা থেকে স্যার কল দিয়েছে। কলটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে আসলো জামাল স্যারের কণ্ঠ। আবির স্যার, আপনার জন্য সুখবর আছে। কলেজ কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হয়ে আপনাকে 1 মাসের ছুটি দিয়েছে। আপনি বেতন পাবেন, কিন্তু এই 1 মাস আপনার ভার্সিটিতে আসতে হবে না। আপনি আরাম করে হানিমুন করেন। স্যারের কথা শুনে আমার খুশি আর দেখে কে। তাড়াতাড়ি করে ট্রেন থেকে একটা স্টেশনে নেমে গেলাম। আমি কখনো বাস দিয়ে যাতায়াত করিনি, কিন্তু আজ করলাম। ট্রেন আসতে দেরি হবে শুনে আর বসে থাকিনি। নিকটস্থ বাস স্টপে গিয়ে বাসে উঠে পড়লাম। চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এই কয়দিনে নীলিমার মায় পড়ে গিয়েছিলাম। ওকে ছেড়ে আসার পর থেকে বুকের ভেতরটাই অদ্ভুত এক শূন্যতা অনুভব করছি। ভাবতেই অবাক লাগছে ওকে আরো 1 মাস কাছে পাবো, দেখতে পারবো। বাসায় পৌঁছলাম পরদিন দুপুরে। বাসায় প্রবেশ করে দেখি বাসায় কেমন যেন থমথমে ভাব। অদ্ভুত এক নীরবতা। দৌড়ে উপরে উঠলাম। মা ঘুমোচ্ছে জানতাম, তাই মায়ের কাছে না গিয়ে রুমে যাওয়ার জন্য পা বাড়ালাম। দরজার সামনে যেতেই শিউরে উঠলাম। আমার প্রাণপাখি নীলি বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদছে। গুমরে গুমরে কাঁদছে আর তার পাশে বসে আছে বাসার কাজের মেয়েটি। মেয়েটি বারবার বলছে, ভাবি, কাঁদবেন না। কাঁদলে আপনার শাশুড়ি শুনতে পাবে যে, তখন উনি আবার আপনাকে। এটুকু বলে দরজার সামনে তাকিয়ে আমাকে দেখে থমকে গেল মেয়েটি। কোনো কথাই যেন ওর মুখ দিয়ে বের হচ্ছে না। ইশারায় আমি মেয়েটিকে ডাকলাম। রুম থেকে একটু দূরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, ও হয়েছে তোর ভাবির? মেয়েটি চুপ হয়ে আছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, কি হলো বল। নীলি কাঁদছে কেন? কে কি বলছে ওকে? এবারও কাজের মেয়েটি চুপ। আমি এবার ওকে ধমক দিয়ে বললে ও যা বলল তাতে আমার সারা শরীর শিহরণ দিয়ে উঠল। কি? আমার মা ওকে মেরেছে? ওর পিঠে গরম হাতা দিয়ে মেরেছে? আমি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। দৌড়ে গেলাম আমার নীলির কাছে। ও আগের মতোই উপর হয়ে আছে। আর ওর ঘাড়ের কাছে কিছুটা চামড়া উঠে গিয়ে লাল হয়ে আছে। মনে হচ্ছে কেউ গরম জাতীয় কিছু এ স্থানে ফেলেছে। নীলি তখনও উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে কাঁদছে। নীলির এই অবস্থা আমি যেন মেনে নিতে পারছিলাম না। ওকে আস্তে করে ডাক দিলাম, নীলি। ও হকচকিয়ে উঠে বসল। আমাকে দেখে আঁচল দিয়ে পিঠটা যথাসম্ভব ঢাকার চেষ্টা করল। আমি নীলিকে প্রশ্ন করলাম, কি ঢাকতেছ? নীলিমা যেন আঁতকে উঠে আমার দিকে তাকালো। আমি ভেজা কণ্ঠে বললাম, বলো, কি ঢাকতেছ আঁচল দিয়ে? নীলিমা দরজার সামনে দাঁড়িয়ে থাকা কাজের মেয়েটির দিকে একবার তাকালো। নীলিমার কাজের মেয়ের দিকে ওইভাবে তাকিয়ে থাকার মানে কাজের মেয়ে বুঝে যায়। আর তাই কাজের মেয়ে বিনীত ভঙ্গিতে করুণ চাহনিতে চোখের ভাষায় নীলিমাকে বুঝিয়ে দেয়, সরি, ভাবি। আমায় মাফ করো, আমি পারলাম না প্রতিবারের মতো কথা লুকাতে, পারলাম না তোমাকে দেওয়া কথা রাখতে। কাজের মেয়ের চোখের ভাষা বুঝে গিয়ে নীলিমা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আমি পূর্বের ন্যায় ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি।
ও যেন বুঝে উঠতে পারছিল না কি করবে। এদিকে আমি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছি। সবশেষে ও চলে এলেন যে। কোনো সমস্যা? মা দেখেছেন? দাঁড়ান আমি বলে আসছি। একটানা কথাগুলো বলে নীলি আমায় ফাঁকি দিয়ে চলে যাচ্ছিল রুম থেকে। ঠিক তখন আমি ওর হাতটা ধরে ফেলি। কোথাও যাবে না তুমি। আমার কথার উত্তর না দিয়ে কোথাও যেতে পারবে না। নীলিকে টেনে আমার বুকের খুব কাছে এনে কথাগুলো বললাম। এদিকে এ দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না কাজের মেয়ে। লজ্জায় চোখ ঢেকে সেখান থেকে চলে যায় সে। আমি নীলিকে কাছে টেনে একের পর এক প্রশ্ন করে যাচ্ছি আর নীলি আমার মুখের দিকের মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এতক্ষণ যা বলছি তার একটা ওর কানে ঢোকেনি। ওর চোখে চোখ পড়তেই বন্ধ হয়ে যায় আমার কথা। তাকিয়ে থাকি আমি আমার মায়াপরীটার দিকে। কি অদ্ভুত এক মায়াভরা মুখ, যে মুখে তাকালে রাজ্যের ক্লান্তি দূর হয়ে যায়। বেশ কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর নীলি চোখটা ফিরিয়ে নেয় আমার থেকে। নিচের দিকে তাকিয়ে বলে, ছাড়েন। আমি নীলির হাতটা ছেড়ে দিলাম। নীলি দৌড়ে রুম থেকে চলে গেল। দুপুরে সবাই খাবার টেবিলে বসে আছি। কাজের মেয়ের সাথে নীলিও খাবার দিচ্ছে আমাদের সবাইকে। আপু সবার সাথে নীলিকেও খেতে বসতে বললে আম্মু নীলির আগে আগে জবাব দেয়। ও খেয়েছে একটু আগে। ওর মনে হয় খিদে নাই। ও না হয় পরে খাবে। তোরা খেয়ে নে। সকালের ঘটনায় মায়ের উপর ভীষণ রেগেছিলাম আমি। কেন যেন মনে হচ্ছে নীলি খায়নি। আর কাজের মেয়ে যা বলছে তা যদি ঠিক হয়ে থাকে তাহলে নীলি সত্যি খায়নি। আর খেলেও সবার পরে খায়। ওই যে সবার পরের যে উচ্ছিষ্ট টুকু থাকে কুকুর বিড়ালের জন্য, সেটুকু খেতে দেওয়া হয় ওকে। আর তাই আমি বলে উঠি, নীলি খেয়েছে কিনা সেটা তো নীলির থেকে বেশি তুমি ভালো জানো, তাই না মা? আর জানবে তো। কারণ খাবার শেষের উচ্ছিষ্ট খাবার বেছে বেছে তুমি তো জমা করো। কখন খাওয়া হবে সবার, আর কখন তোমার বৌমা মমিন এ বাড়ির কুকুরকে দিবে, তাই না? কথা শুনে মা আমার দিকে চমকে তাকালো। মায়ের সাথে উপস্থিত সকলে অবাক বিস্ময় তাকালো। আদিবা আপু আমায় ধমকের স্বরে বলে, এসব কি বলছিস আবির? আব্বু আমায় বলে, এসব কি বলছিস আবির? নীলিমা এই বাড়ির বউ, ওকে কেন উচ্ছিষ্ট খাবার দিবে তোর মা? আমার দুলাভাই বলে, আবির, উনি তোমার মা হয়। মায়ের সাথে এভাবে কথা বলতে নেই। আপু, আমি ভুল কিছু বলিনি। আমার এই মা নীলিমার সাথে দিনকে দিন বাজে ব্যবহার করে আসছে। এমন বাজে ব্যবহার যা আমার মুখ দিয়ে এই মুহূর্তে আসবে না। এটুকু বলে আমি কেঁদে দিলাম। বাবা আমার দিকে তাকিয়ে বলল, কি বলছিস কি তুই আবির? তোর মা? হ্যাঁ বাবা, আমি সব ঠিক বলছি। আমার মা। নীলি আমার থেকে কথা কেড়ে নিয়ে বলল, চুপ করেন। হাত জোর করছি আপনার কাছে, প্লিজ চুপ করুন। আব্বা, আপু আপনারা ওকে চুপ করতে বলেন। ওনার মাথা নষ্ট হয়ে গেছে, তাই মায়ের বিরুদ্ধে এসব বলতে একবারও বিবেকে বাধছে না ওনার। নীলির কথা শুনে মা কান্না করা শুরু করে, আর আমার রাগ চরমে উঠে যায়। আমি চুপ। একদম কাঁদবে না তুমি মা। আর নীলি, মিথ্যে আমি নই, মিথ্যে তোমরা আমাকে বলছো। দিনের পর না খেয়ে মায়ের সব নির্যাতন মুখ বুজে হজম করে আমাকে বলে এসেছো, মা নাকি তোমাকে অনেক আদর করেন, এতটাই আদর করেন যার নমুনা না দেখালে নয়। আমি চেয়ার থেকে উঠে নীলির কাছে গিয়ে আঁচলটা টান দিয়ে সরিয়ে ফেলি। তারপর নীলির পিঠটা ওদের দিকে দিয়ে সবাইকে বলি, এই হলো সেই আদরের চিহ্ন, তার নমুনা। সবাই চমকে উঠে নীলির পিঠের দিকে তাকালো। আমার মা লজ্জায় নিচের দিকে তাকিয়ে পড়ল। আমি মনে মনে, ক্ষমা করো মা, আজকে এসব কথা না বললেই নয়। আমার দুলাভাই আব্বু বসা থেকে উঠে পড়ল। আপু আমার দিকে তাকিয়ে বলল, আবির, এসব কিভাবে হয়েছে ওর? কিভাবে এতটা পড়ল? আব্বুও ঠিক প্রশ্ন করল। আমি কাজের মেয়ের দিকে তাকালাম। কাজের মেয়ে পূর্ব থেকে প্রস্তুত ছিল কথা বলার জন্য। কারণ ওকে আশ্বাস দিয়েছিলাম চাকরি চলে গেলে ওকে আপুর বাসায় কাজে দিয়ে দিব। কাজের মেয়ে অকপটে নীলির সাথে করে আসা দুর্ব্যবহারের বর্ণনা দিয়ে গেল। সব শুনে সবাই হতভম্ব হয়ে যায়। বাবা একটা কথাও বলেনি। জলে ছলছল চোখ নিয়ে চলে যায় খাবার টেবিল ছেড়ে।
আপু, ছি। মা তুমি এতটা নিচে নেমে গেছো? আমি জাস্ট বিশ্বাসও করতে পারছি না আমার মা। আদিবাও চলে গেল। আদিবার পিছু পিছু আমিও নীলিমাকে নিয়ে রুমে চলে গেলাম। আমাদের লক্ষ্য দুলাভাইও চলল। আমরা রুমে ঢোকার একটু পরেই দুলাভাই রুমে ঢুকলো। নীলি তখন বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদছে। একটু আগে ইওকে ধমক দিয়েছি, মার হয়ে ওকালতি করতে আসছিল, তাই ধমক দিয়েছি। ধমক দেওয়ার পর থেকে কাঁদছে। আকস্মাৎ দুলাভাই রুমে আসে। এর একটু পর আদিবা আপুও। দুলাভাই রুমে প্রবেশ করেই আমার হাতে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বলে যেভাবেই হোক ঔষধগুলো আনতে, সবার আগে মলমটা আনতে। আমি প্রেসক্রিপশন হাতে পেয়ে ছুটে চললাম ফার্মেসির দিকে। কাছেই ফার্মেসিতে ঔষধগুলো পেয়ে যাওয়াতে বাইরে কোথাও যেতে হয়নি। ঔষধ নিয়ে রুমে ঢোকার সময় আব্বু আমার সাথে রুমে ঢুকে মলমটা তখন ক্ষত স্থানে লাগিয়ে দেওয়া হয়। আব্বু আম্মুর কৃতকর্মের জন্য ভীষণভাবে লজ্জিত। আপু নিজেও আম্মুর কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিল। 3 দিন পর সকাল বেলা আমি প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে ড্রয়িং রুমে বসে আছি নীলির বের হওয়ার অপেক্ষায়। আজ নীলিকে নিয়ে ঢাকায় চলে যাব। না, না, মামার বাসায় নয়। বাবা আমাদের জন্য একটা বড় অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছে। সেখানেই যাচ্ছি। সেখান থেকে ভার্সিটিতে শিক্ষকতা করব। আমি চাই না আর কোনো কালো ছায়া আমার নীলিকে স্পর্শ করুক, আর তাই তো ওকে নিয়ে যাচ্ছি সাথে করে। আমি যখন ড্রয়িং রুমে বসে অপেক্ষার প্রহর গুনছি ঠিক তখন আম্মু এসে আমার পাশে বসল। আমি আমার কে দেখে মুখটা বিপরীত পার্শ্বে ফিরিয়ে নিয়ে মায়ের থেকে একটু দূরে সরে বসলাম। আমার মা আমার আরো কাছে এসে বসল। তারপর আমার হাত দুটো ধরে বলল, বাবা, এভাবে রাগ করে যাসনে। আমি আর কখনো এমন করব না। প্লিজ ছুটির দিনটা এখানে কাটিয়ে যা, আর আমার ঘরের লক্ষ্মীকে এখানে রেখে যায়। ও আজ থেকে আমার মেয়ে হয়ে থাকবে। ওকে আমি কলেজে ভর্তি করাবো, উচ্চ শিক্ষিত করব। মানুষ ওকে দেখে হিংসা করবে। ও সবার অনুসরণীয় ব্যক্তিত্ব হবে। বাবা, প্লিজ তুই থেকে যা কয়টা দিন, আর বৌমাকে রেখে যা। আমি মায়ের মুঠো থেকে হাতটা সরিয়ে নিলাম। তারপর, মা, তুমি ওকে পছন্দ করো না জানতাম, কিন্তু এতটা ঘৃণা করো সেটা আমি বুঝতে পারিনি। আজ যখন বুঝতে পারলাম তখন কেন যেন মন সাই দিচ্ছে না ওকে এভাবে একা ফেলে যেতে এখানে। তাই আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি। সরি, মা, আমাকে ক্ষমা করো। আমি পারলাম না তোমার এই কথাটা রাখতে। আর 1 সেকেন্ডও সেখানে বসে থাকতে পারলাম না। দৌড়ে নীলির কাছে গিয়ে ওকে একরমক টেনে নিয়ে আসলাম। নিচে মা চাইবে ওর সাথে কথা বলতে, তাই ওর হাত ধরে টেনেই ওকে বাইরে নিয়ে আসলাম। রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। রাত 8:30টা নাগাদ পৌঁছে গেলাম বাবার দেওয়া ঠিকানায়, আমাদের নতুন বাসায়। কাজের লোক 4টা সাথে করে নিয়ে এসেছিলাম। একজন সার্বক্ষণিক নীলির দেখাশোনার জন্য আর 3 জন রান্না বান্না সহ বাসার যাবতীয় কাজকর্ম করার জন্য। সেরাত্রে বাইরে থেকে খাবার কিনে এনে খেয়ে নিলাম। তারপর রুম গুছাতে গুছাতে রাত প্রায় 12টা বেজে গেল। রাত 12টার দিকে নীলিকে বললাম, সারাদিনে তো অনেক ধকল গিয়েছে, জার্নি করে এসেছো, তাই বলছিলাম কি আর বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়াটাই ভালো হবে। তুমি ঘুমিয়ে পড়ো নীলি। নীলি আমার দিকে তাকিয়ে বলল, কোথায় ঘুমাবো আমি? আমি হেসে বললাম, বোকা, কোথায় ঘুমোবে সেটাও বলে দিতে হবে? ঘুমিয়ে পড়ো না, সে রুম তোমার চয়েজ হয়। নীলি আবারও আমার দিকে তাকালো। তারপর, আপনি ঘুমাবেন না? আমি বললাম, ঘুমাবো। তুমি শুয়ে পড়লেই তোমার পাশের রুমে আমি ঘুমাবো। পাশের রুমে ঘুমাবেন মানে? আপনি আলাদা ঘুমোবেন? নীলি, আমি বললাম, হ্যাঁ, আমরা আলাদা রুমে ঘুমাবো। আমি সম্পূর্ণ আলাদা রুমে ঘুমাবো। আমার কথা শুনে নীলি আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। মুখে না বললেও ওর মনে যে এই মুহূর্তে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা আমি ওর মুখ দেখে বুঝে গিয়েছিলাম। যাই হোক, ওকে সেসব কিছুই বুঝতে দিলাম না। দোতলার ছিমছাম গোছানো ছোট্ট একটা রুম পছন্দ করে ও। ওর রুমে ওকে শুইতে বলে সিঁড়ির অপর পাশের একটা রুমে আমি শুয়ে পড়লাম।
পরদিন বিকেলে গল্প বলার ওচ্ছলেই জেনে নিলাম ও ছিল ভীষণ মেধাবী এবং স্বপ্নবিলাসী একটা মেয়ে। ওর ইচ্ছে ছিল পড়ালেখা করে জীবনে প্রতিষ্ঠিত হয়ে ওর বাবা মায়ের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, তাদের দিকে সেবার হাত বাড়িয়ে দিতে। মানে নীলির ইচ্ছে ছিল ও একজন ডাক্তার হবে। মনে মনে বললাম, তুমি শুধু তোমার স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ থাকো নীলি, তোমার পাশে স্বয়ং আল্লাহ আছে, তুমি জয়ী হবে নিশ্চিত। সেদিন রাত্রে আমি একটা কলেজের প্রিন্সিপালের সাথে নীলির ভর্তির ব্যাপারে কথা বলে রাখলাম। পরদিন ভোরে নীলিকে নিয়ে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিলাম। নরসিংদী নীলির বাসা থেকে নীলির স্কুলের সব কাগজপত্র নিয়ে একদিন থেকে তারপরের দিন ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে একদিন পর ভর্তি করিয়ে দিলাম। ঢাকার একটা নামকরা কলেজে নীলিকে একাদশ শ্রেণীতে ভর্তি করিয়ে দিলাম। শুরু হলো নীলির কলেজ জীবন। আমি প্রতিদিন নীলিকে বাবার গিফট করা গাড়িতে করে কলেজে দিয়ে এবং নিয়ে আসতাম। আমার ভার্সিটির ছুটি শেষ হয়ে গেল, নীলিকে কলেজে পৌঁছে দিয়ে আমি ভার্সিটিতে চলে যেতাম। ভার্সিটি থেকে ফেরার পথে নীলির কলেজে গিয়ে নীলিকে নিয়ে আসতাম। কোনো কোনো সময় নীলি আমার জন্য কলেজ গেটের সামনে অপেক্ষা করত। দিনে কলেজ আর রাত্রে পড়াশোনা বেশ ভালোই চলছিল। নীলি বেশ মেধাবী ছাত্রী ছিল। পড়াশোনার ব্যাপারে ওর সাথে বেশি প্যাচাল পারতে হতো না, ও নিজ দায়িত্বে ক্লাসের পড়াগুলো কমপ্লিট করত। ওকে আমি রুটিন তৈরি করে দিয়েছিলাম। ও সে রুটিন মাফিক পড়াশোনা করেও পার্ট টাইম জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বই পড়ত। দেখতে দেখতে নীলির এইচএসসি কমপ্লিট হয়ে যায়। এইচএসসিতে নীলি বিজ্ঞান শাখা থেকে গোল্ডেন জি.পি.এ পেয়ে উত্তীর্ণ হয়। নীলি মেডিকেলে কলেজে ভর্তির জন্য পরীক্ষা দেয়। পুরো বাংলাদেশের মধ্যে আমার নীলি মেধাক্রমে দ্বিতীয় স্থান অধিকার করে। নীলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চান্স পেয়ে যায় ঢাকা সরকারি মেডিকেল কলেজে। যে জায়গায় নীলির বান্ধবী 5 লাখ টাকা দিয়ে চান্স পায়, ঠিক সে জায়গায় নীলি ভর্তি হয় ভর্তির ফি শুধু 10,000 টাকা দিয়ে। আমার শান্তশিষ্ট বউটা যে কিনা কারো সাথে মিশত না, কিংবা কেউ যার সাথে মিশত না, আজ তার অসংখ্য ফ্রেন্ডস। শুধু মেয়ে নয়, ওর রয়েছে অসংখ্য ছেলে ফ্রেন্ডও। নীলি পড়াশোনার পাশাপাশি ওদের সাথে আড্ডা দিত, কোনো কোনো সময় ওদের নিয়ে আমাদের বাসায়ও আসতো। নীলি এখন আর আগের সেই গ্রাম্য মেয়েটি নেই। নীলি এখন ঢাকা শহরের একজন স্মার্ট মেয়ে। আজকাল নীলির সাথে কথায় পেরে উঠি না আমি। মেডিকেল কলেজের স্টুডেন্ট বলে কথা। দেখতে দেখতে নীলির কোর্স প্রায় সম্পূর্ণ হয়ে যায়। ইন্টার্নি শেষ হলেই নীলি একজন সফল ডাক্তার। সেদিন রাত্রে খাবার টেবিলে নীলিকে জিজ্ঞেস করেছিলাম, নীলি, পড়াশোনা তো প্রায় শেষের দিকে, তারপর কি ভেবেছ? অকপটে নীলির জবাব, আমার স্বপ্ন পূরণ করব। আমি নীলিকে জিজ্ঞেস করলাম, তোমার স্বপ্ন কি সেটা? নীলির জবাব, ছোট্ট থেকে দেখে আসা স্বপ্ন পূরণ করব। আমি গ্রামে একটা হসপিটাল খুলে সেখানে বসবো গরিব ও অসহায়দের সেবা করার জন্য। আর কিছু না? নীলি আমার দিকে তাকিয়ে বলে, আর কি? আমি বললাম, না, মানে বুঝাচ্ছিলাম তোমার স্বপ্ন এটুকুই। নীলি স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিল, জি, আমার স্বপ্ন এটুকুই। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, ওহ। দেখতে দেখতে ইন্টার্নি সহ নীলিমার কোর্স সম্পূর্ণ হয়ে যায়। নীলিমা এখন একজন সফল ডাক্তার। নীলিমা ভোরে ওর দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। রাত্রে খাওয়া শেষে নীলিমা যখন ওর জিনিসপত্র গোছাচ্ছে তখনই ওর রুমে প্রবেশ করলাম আমি। বাহ, জিনিসপত্র গোছানো শুরু করে দিয়েছ? নীলিমা ব্যাগে কাপড় ঢুকাতে ঢুকাতে বলল, হুম, গুড। সকালে কটায় রওনা দিবা? আমার প্রশ্নের জবাবে নীলিমা জবাব দেয়, 7টায়। আমি নীলিমার দিকে তাকিয়ে বললাম, নীলিমা, সকাল 7টায় যাওয়ার কি আছে? তুমি বরং একটু দেরিতে বের হও, এর ভিতর আমি ভার্সিটি থেকে একটা ক্লাস করে আসতে পারবো। জনাব আবির সাহেব, আপনাকে ধন্যবাদ এটুকু বলার জন্য। আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আর নয়। মানে, তুমি আমার সাথে যাবে না? নীলিমা সিরিয়াস মুডে জবাব দেয়, না, আমি যাচ্ছি না। আমার একটা ফ্রেন্ড যাবে আমার সাথে আমার গ্রামের বাড়িতে বেড়াতে। আমি ওর সাথেই যাচ্ছি। তোমার ফ্রেন্ড মানে? কে সে? আমার নীলি আমার দিকে ভ্রু কুঁচকে বিরক্ত ভঙ্গিতে তাকালো। তারপর,
আমার ফ্রেন্ড মানে ফ্রেন্ড, স্রেফ ফ্রেন্ড। আজব মানুষ তো আপনি। সবকিছুর কি জবাব আপনাকে দিতে হবে নাকি? নীলির এভাবে কথা বলা দেখে আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল, মুচড় দিয়ে উঠল। 7 বছরের বৈবাহিক জীবন আমাদের। এত বছরের বৈবাহিক জীবনে নীলির এমন ভাবে কথা বলা আগে কখনো শুনিনি। কিন্তু বিগত কয়েকটা মাস ধরে ও যেন কেমন হয়ে গেছে। আমার সাথে কথা বলে না। আমি কথা বলতে গেলে কেমন কেমন যেন করে, মুখ কালো করে উত্তর দেয়। তার উপর আজকে এমন ভাবে কথা বলার পর যেন নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। একরকম দৌড়ে চলে গেলাম রুম থেকে। পরদিন সকালবেলা ঘুম ভাঙে হাসাহাসির আওয়াজে। ঘুম চোখে রুম থেকে বের হলাম। নিচে তাকিয়ে দেখি ড্রয়িং রুমে নীলি আর ওই ছেলেটি বসে আছে। যে ছেলেকে নিয়ে নীলি এর আগে একাধিকবার এই বাসায় এসেছে, এমনকি ঘুরতেও গেছে, আজও সেই ছেলে এই বাসায়। নীলি জোর করে ছেলেটির মুখে বিস্কুট তুলে দিচ্ছে আর গল্প করছে। হাসাহাসিও হচ্ছে, হচ্ছে চোখাচোখি। আমি উপরে দাঁড়িয়ে সে দৃশ্য অবলোকন করছি। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি এভাবে। নীলি আমায় দেখে ফেলে। আমি নিচে নামলাম। নীলি ওর ছেলে বন্ধুর সাথে আমায় পরিচয় করিয়ে দেয় এইভাবে। ইমন, এ আমার বন্ধু আবির। এখানকার একটা ছোট্ট ভার্সিটিতে শিক্ষকতা করেন। আর আবির সাহেব, এ আমার বন্ধু ইমন। এবার ইঞ্জিনিয়ারিং পড়া কমপ্লিট করে এখানকার সেরা নামকরা কোম্পানিতে এমডি হিসেবে জয়েন করেছে। নীলি পরিচয় পর্বের মধ্যেই আমায় অদ্ভুতরকম ভাবে ছোট করেছে। তারপরও আমি হেসে হেসে নীলির ওই ছেলে বন্ধুর সাথে হেসে করমর্দন করলাম। নীলি রওয়ানা দেয় ওর ছেলে বন্ধুর সাথে গ্রামের বাড়ির উদ্দেশ্যে, আর আমি হতভাগা দাঁড়িয়ে সে দৃশ্য দেখছি। আমার চোখের সামনে দিয়ে আমার পরি উড়ে যায় দূর অজানায় সুখের উদ্দেশ্যে। আর আমি চোখে জল মুখে হাসি নিয়ে আমার পরির জন্য দোয়া করলাম, হে আল্লাহ, তুমি আমার পরিটাকে সুখে রেখো, শান্তিতে রেখো। কোনো কষ্ট যেন ওকে স্পর্শ না করে। আমার গল্প এখানেই সমাপ্ত। এটুকু লিখে আবির অফলাইনে চলে যায়। আর কখনো আবিরকে অনলাইনে পাওয়া যায়নি। এরপর আবির আর কখনো ওর পরীকে নিয়ে কিছু লিখেনি। আবিরের নামের পাশের সবুজ দাগটাও আর কখনো দেখেনি কোনো পাঠক। লেখিকার কথা সত্যি, কি গল্প এখানে সমাপ্ত? না, গল্প এখানে সমাপ্ত নয়। এরপর আবির গিয়েছিল নরসিংদীর সেই অজপাড়া গায়ে, যেখানে আবির ওর নীলিকে প্রথম দেখেছিল। আবির ওখানে পা রাখার সাথে সাথে ওইখানকার ছেলে মেয়েরা ছুটাছুটি করতে থাকে নীলি আপুর জামাই এসেছে, জামাই এসেছে বলে। আবিরের বাবা হাসি মুখে ওর বন্ধু পুত্রকে রুমে নিয়ে যায়। আবিরের মা হেসে জবাব দেয়, এতদিন পর মনে পড়ল তবে আমাদের কথা? আমরা তো ভাবছিলাম ভুলেই গেছো। আবির বলে, কি যে বলেন না, বাবা মাকে কি কেউ ভুলতে পারে? আবির আসার খবর শুনে নীলিমা হসপিটাল থেকে আসে। উঠোনে আসতেই শুনে ওর বাবা কার সাথে যেন বলছে, জামাই আইছে, রুমে বইয়া আছে, বাজার করতে ওইব। নীলিমাকে দেখে ওর বাবা বলে, মা এসেছিস, রুমে যা, জামাই আইছে। আবির রুমের জানালা দিয়ে বাইরে তাকাই। এদিকে নীলিমা বিরক্ত গলায় উঁচু স্বরে জবাব দেয়, তোমরা এত জামাই জামাই করো কেন সেটাই বুঝি না। নীলিমার মা রুম থেকে বের হতে হতে বলে, জামাইরে জামাই কইব না তো কি কইব? নীলি আরো জোরে সরে বলে, মা বাবা, তোমাদের আর কত বলবো? উনি আমার বন্ধু, স্রেফ বন্ধু, আর কিচ্ছু না। মা, কি বলছিস তুই এসব? তুই না আবিবের বিয়ে করা? নীলিমা, বউ, এই তো। কিন্তু আমি মানি না এসব বিয়ে। বাবা, কি কস তুই এসব? নীলিমা, বাবা আমি ঠিক বলছি। উনি আমার বন্ধু শুধু। আর তাছাড়া ওনার বয়স আর আমার বয়সটা খেয়াল করেছো? তাই বলছি, ওনার সাথে আমার যায় না। নীলিমার কথা শুনে নীলিমার বাবা মা অবাক, আর আবির দূর থেকে সবকিছু শুনে নিয়ে চোখের পানি ছেড়ে দিল। আবিরের চোখ গড়িয়ে যখন অশ্রু পড়ছে, নীলিমা তখন ওর বাবা মাকে বকতে বকতে রুমে ঢুকছে। রুমে ঢুকে নীলিমা আবিরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা চমকে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যাওয়ার জন্য যেই না পা বাড়ালো নীলিমা, অমনি আবির পেছনে থেকে ডেকে উঠল, লি মা। নীলিমা থমকে দাঁড়ায়।
আবির চোখের পানি মুছে নীলিমার সামনে যায়। তারপর, আমি চলে যাব। আজ এখনই চলে যাব। তার আগে তোমার কাছ থেকে আমার কিছু জানার আছে, বুঝার আছে। আবিরের কথা শুনে নীলিমা মাথা নিচু করে ফেলল। আবির আবারও বলা শুরু করল, বিশ্বাস করো নীলিমা, আমার প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলে আমি আর কখনো তোমার সামনে আসব না, কখনো না। নীলিমা চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবির আবারও বলছে, আমি তোমায় জোর করব না আমার সাথে যাওয়ার জন্য, আমি শুধু একটা কথাই জানতে চাই। আর সেটা হলো, আমি কি সত্যি তোমার অযোগ্য? নীলিমা চুপ। নীলিমা চুপ করে থেকো না। তুমি যত তাড়াতাড়ি উত্তর দিবা, ততই তোমার ভালো। কারণ, আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে আমি চলে যাব তোমার বাড়ি থেকে। শুধু বাড়ি নয়, তোমার জীবন থেকেও। আর কখনো কোনো দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবে না এই আবির। নীলিমা মুখ খুলে কাপা কাপা স্বরে জবাব দেয়, জি, বলুন, কি জানতে চান? আবির আবারও বলে, ওই যে বললাম, আমি কি সত্যি তোমার অযোগ্য? নীলিমা কাপা গলায় জবাব দেয়, আপনি অযোগ্য হতে যাবেন কেন? আবির, নীলিমা, আমি প্রশ্নের বদলে প্রশ্ন নয় উত্তর চাই। নীলিমা, বলছি, বাইরে যাবেন? আবির, বাইরে? কোথায়? নীলিমা, আগে চলেন না। আবির, তুমি বাইরে গিয়ে কথা বলতে চাচ্ছ? ঠিক আছে, চলো। নীলিমা আবিরকে নিয়ে যায় সবুজ মাঠের ভেতর দিয়ে দূরে কোথাও। আবিরও নীলিমার পিছু পিছু গ্রামের মেঠোপথ ধরে হেঁটে যাচ্ছে। বেশ কিছু দূর যাওয়ার পর নীলিমা থেমে যায়। একটা বিশালাকা আম গাছের নিচে গিয়ে নীলিমা দাঁড়ায়। আমগাছটা একটা বিরাট বড় পুকুরের সামনে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে ওরা পুকুরের সামনে গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে চুপটি করে। কারো মুখে যেন কোনো কথা নেই। শুধু খানিক বাদে বাদে গাছের মগডাল থেকে ভেসে আসছে পাখির কিচিরমিচির শব্দ। জনের মনেই এখন হাজারো কথারা এসে ভিড় করেছে, কিন্তু কেউ শুরু করতে পারছে না। মুখ খুলে প্রথম নীলিমা, জায়গাটা বেশ দারুণ, তাই না? আবির, হুম, ঠিক তোমার মতো। নীলিমা, মানে? আবির, সে কিছু না। নীলিমা, ওহ। আবির, তারপর, কেমন চলছে ডাক্তারি জীবন? নীলিমা, মন্দ না, ভালো। আচ্ছা, বাবা মা, আদিবা আপু, দুলাভাই ওনারা কেমন আছেন? তারা চিহ্ন নতুন নতুন রোমান্টিক গল্প পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, নিঃস্বার্থ ভালোবাসা। আবির, জানি না কেমন আছে। তবে বেঁচে আছে মনে হয়। নীলিমা, সে আবার কেমন কথা? আবির, মানে বাড়িতে যাওয়া হয় না 8 বছর ধরে। এই 8 বছরে ওদের খোঁজ নেওয়া হয়নি, শুধু সময় সময় আব্বুকেই কল দেওয়া হয়। যেহেতু ওদের সাথে কোনো কথা হয় না, তাই জানাও নেই ওরা কেমন আছে। বেঁচে আছে এই কারণে বললাম কারণ মরে গেলে এতদিনে ঠিক কারো না কারো মাধ্যমে খবর পেয়ে যেতাম। এবার বুঝেছ? নীলিমা, হুম। আপনি না সত্যি একটা রোবট। আবির, সরি, কি বলছো? নীলিমা, এইভাবে এতটা বছর ধরে ওদের থেকে আলাদা আছেন, আপনার খারাপ লাগে না ওদের জন্য? আবির, না। নীলিমা, এই জন্য আপনাকে রোবটের সাথে তুলনা করলাম। আবির, হুম, রোবট বটে। না হলে মানুষের দেওয়া এত আঘাত সয়ে যেতে পারতাম না। আবির একরকম খোঁচা দিয়ে কথাটা বলে। আবিরের কথা শুনে নীলিমা চুপ হয়ে যায়। যাই হোক, আমার প্রশ্নের উত্তরটা কি আমি পাবো? গম্ভীর ভাব নিয়ে আবির নীলিমার দিকে তাকালো। নীলিমা আবিরের দিকে তাকিয়েও তাকাতে পারেনি অজানা কারণে। যার কারণে পুকুরের দিকে তাকিয়ে জবাব দেই, আপনার প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। প্লিজ, এ ব্যাপারে আর কোনো প্রশ্ন করে আমায় বিব্রতকর অবস্থায় ফেলবেন না। নীলিমার কথা শুনে আবির নীলিমার দিকে চোখ তুলে তাকালো। তারপর, আমিও সেটাই চাই নীলি। আমি সব প্রশ্ন ভুলে যেতে চাই। তুমি শুধু প্লিজ আমার সাথে চলো। তুমি যদি এভাবে আমায় ফিরিয়ে দাও তাহলে আমি জীবনে ওই মুখ দেখাতে পারবো না আমার বাবাকে। নীলি, আমি কখনো আমার বাবাকে এতটা খুশি দেখিনি, যতটা খুশি হতে দেখেছি বাবা যখন তোমার বাবাকে বলেছিল আবির বিয়েটা করছে। নীলি, আমি আমার বাবার জন্য এই একটি কাজ ছাড়া কখনো কিছু করতে পারিনি, আর পারবো কি না জানিও না।
তাই বলছি, নীলি, প্লিজ এমন করো না তুমি। চলো আমার সাথে। নীলিমা চুপ হয়ে আছে। আবির নীলিমার কাছে গিয়ে হাত দুটো ধরল। তারপর, নীলি, প্লিজ একটা কিছু বলো। এভাবে চুপ করে থেকো না। নীলিমা হাত দুটো সারিয়ে নিয়ে বলল, তা কিছুতেই সম্ভব নয়। আবির, নীলি, আমি বলছি না তোমায় আমার সাথে সংসার করতে হবে, তুমি শুধু মিছেমিছি আমার সাথে থাকবে, যাতে করে শেষ বয়সে এসে আমার বাবা না কষ্ট পেয়ে মরে। শুধু আমার নয়, তোমার বাবা মায়ের কথাটাও একটু ভাবো। নীলিমা, ঠিক আছে, আমি আপনাকে পরে জানাচ্ছি। আজ কার রাতটা আমায় ভাবতে দিন। আবির, ঠিক আছে। সেদিন সারা রাত ভেবে চিন্তে নীলিমা এই সিদ্ধান্তে উপনীত হয় যে, যাই হোক, সে কখনো পারবে না ওর সিদ্ধান্ত থেকে লড়তে। নীলিমা আবিরকে জানিয়ে দেয় তার পক্ষে আবিরের ঘর করা সম্ভব নয়। আবির অনেক বুঝিয়ে শুনিয়েও নীলিমাকে ওর সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি। নীলিমা ওর সিদ্ধান্তে বড্ড পরিকর। এক বুক হাহাকার আর হতাশ মন নিয়ে আবির ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকায় গিয়ে অনেক চেষ্টা করেছে নীলিমাকে ভুলার জন্য, কিন্তু পারেনি। যতবার ভুলার চেষ্টা করেছে ততবার নীলিমার মায়া মায়া মুখ খানি চোখের সামনে ভেসে উঠেছে। আবির না পারছে নীলিমাকে আপন করে কাছে পেতে, না পারছে নীলিমাকে ভুলে যেতে। ভুলবে কি করে? নীলিমা যে ওর প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। প্রথম ভালোবাসাকে কি কেউ কখনো ভুলতে পারে? না, কখনো না। শত ব্যস্ততার মধ্যে থেকেও আবির পারেনি এক মুহূর্তের জন্য ওর নীলিমাকে ভুলে যেতে। এদিকে নিজেকে কন্ট্রোলও করতে পারছে না। আবিরকের ভেতরের প্রেমিক মন যেন সবসময় নীলি নীলি করে চিৎকার করত। নীলিকে কাছে চাইতো, বড্ড আপন করে কাছে পেতে চাইতো। কিন্তু সেটা বোধ হয় উপরওয়ালা চাইনি। তাই তো এমন ভাবে সবকিছু এলোমেলো হয়ে গেল। মাঝে মাঝে আবির ভাবে, আচ্ছা আমি কি ওকে সত্যি ভালোবাসতে পেরেছি, নাকি কোথাও একটা কমতি আছে? আচ্ছা, সত্যি কি আমি ওর অযোগ্য, নাকি কোথাও একটা ভুল হচ্ছে? এমন হাজারো প্রশ্ন আবির নিজেকে নিজেই করে, কিন্তু কোনোটার সঠিক জবাব পায় না। এদিকে আবির ভার্সিটিতে ঠিকভাবে স্টুডেন্টসদের পড়াতেও পারছে না। মানসিক শান্তির জন্য আবির চাকরিটা ছেড়ে দেওয়ার দরখাস্ত করে। আবিরের মতো মেধাবী টিচার হাতছাড়া করতে চায়নি ভার্সিটি কর্তৃপক্ষ। আবিরের দরখাস্ত মঞ্জুর না করে আবিরের সার্বিক দিক বিবেচনা করে আবিরকে 6 মাসের ছুটি দেয় ভার্সিটি থেকে। আবির দিন রাত 24 ঘন্টা রুমে আবদ্ধ থাকায় কয়েকদিনের ভেতর আবির অসুস্থ হয়ে যায়। খবর পেয়ে ছুটে আসে নীলিমা। দিন রাতে জেগে আবিরের সেবা এবং পরিচর্যা করে করে আবিরকে সুস্থ করে তুলে ডাক্তার নীলিমা। মাত্র 2 মাসের ব্যবধানে আবির অনেকটা সুস্থ হয়ে যায়। আবির নীলিমাকে নরসিংদীতে চলে যেতে বলে, যেহেতু ওর হসপিটাল আছে। নীলিমার ভাষ্য মতে, আপনি এখনো সম্পূর্ণ সুস্থ হননি। এই অবস্থায় আপনাকে ছেড়ে যাওয়া সম্ভব নয়। আর গেলেও বাবা মা পাঠিয়ে দিবে এইখানে। আর হসপিটালের জন্য আমার সহকারী এবং 2টা নার্স আছে। আপনি নিশ্চিন্তে থাকুন। নীলিমার সাহচর্যে আবির আবার আগের মতো হয়ে যায়, সুস্থ হয়ে ওঠে। কিন্তু মনটা উত্তরোত্তর দুর্বল হতে থাকে নীলিমার প্রতি। এ অবস্থা চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। আমাকে যে করে হোক নীলিমার আড়ালে যেতে হবে। নিজের জন্য না হলেও নীলিমার সুখের জন্য ওর আড়ালে চলে যেতে হবে। দূরে চলে যেতে হবে, খুব দূরে, যেখানে গেলে আমার ছাও নীলিমা দেখতে না পায়। আবির নীলিমার থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। আবির দেশ ছেড়ে বিদেশ চলে যাওয়ার সব বন্দোবস্ত করে ফেলল। নীলিমার সামনে যাওয়ার সাহস আবিরের নেই, যদি দুর্বল হয়ে পড়ে সেই ভয়। আবির দূরে উড়াল দেওয়ার ঠিক আগ মুহূর্তে ওর পরীকে এসএমএস করবে। তার আগে আবিরের যেতে হবে মনির বাসায়। মনি নীলিমার বেস্ট ফ্রেন্ড। ইন্টার এবং মেডিকেলে একই কলেজে ওরা একসাথে পড়তো। আবির যাচ্ছে তার বাসায়। বিদেশে গিয়ে এই মনির মাধ্যমেই আবির ওর পরীর যাবতীয় খবরাখবর নিতে চায়। দুপুর 2টার দিকে আবির গিয়ে পৌঁছায় মনিদের বাসায়। মনিদের বাসায় পৌঁছে আবির প্রথমে নীলিমাকে বার্তা পাঠায়। বার্তা মারফত জানিয়ে দেয় সে দূরে কোথাও চলে যাচ্ছে, খুব দূরে। আর ও জানালো যে বাকি জীবনটা সে সেখানেই কাটিয়ে দিবে।
প্রিয় বান্ধবী নীলিমার হাজবেন্ড এসেছে, সেটা শুনে হসপিটাল থেকে ছুটে আসে ডাক্তার মণি। এসে সালাম ও কুশল বিনিময় করেই ব্যস্ত হয়ে পড়ে বান্ধবীর বরের জন্য কি রান্না করবে না করবে সেসবে। আবির মণিকে শত চেষ্টা করেও থামাতে পারেনি। বলতে পারেনি, বোন, আমার হাতে সময় নেই, আমি আজ রাতের ফ্লাইটের বিদেশ চলে যাচ্ছি। মণি যখন কাজের বুয়ার সাথে রান্না বান্নায় ব্যস্ত, মণির হাজবেন্ড তখন বাহির থেকে কলিং বেলে চাপ দেয়। আবির গিয়ে দরজাটা খুলতেই চমকে যায়। আবিরের সাথে সাথে ইমনও চমকে যায়। চমকে গিয়েও মুখে হাসি ফুটে ওঠে ইমনের। রুমে ঢুকতে ঢুকতে আবিরকে বলে, এতদিনে তবে আমি মামা হতে চলেছি? তা কোথায় আমার বোন নীলিমা? ইমনের কথার আগা মাথা কিছুই বুঝতে পারেনি আবির। কি বলছে এসব? কিসের মামা আর বোন? তারা চিহ্ন নতুন নতুন রোমান্টিক গল্প পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ নিঃস্বার্থ ভালোবাসা। কোন নীলিমার কথা বলছেন উনি? আর উনি তো সেই ছেলে যে ছেলের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নীলিমার। সেই ছেলে এখানে কেন? এমন হাজারো প্রশ্ন আবিরের মনে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। ইমন রুমে ঢুকেই সোফায় গা এলিয়ে দেয়। আবিরকেও বসতে বলে। আবির সোফায় বসলে ইমন বলা শুরু করে, আমি ইমন, ইঞ্জিনিয়ার ইমন। আমার আরেকটা পরিচয় আছে, আর সেটা হলো আমি মনির হাজবেন্ড। আবির কিছু একটা বলতে যাবে তখনই ইমন বলে, নীলিমা মনির বান্ধবী, সেই হিসেবেই প্রথম ওর সাথে আমার পরিচয়। ওর বড় ভাই নেই, ও আমাকে তাই ভাইয়া বলেই ডাকতো। আমিও ওকে বোনের মতো স্নেহ করতাম। ও ওর যাবতীয় কিছু আমার আর মনির সাথে শেয়ার করত। একদিন ও ওর জীবনের গল্প আমায় শেয়ার করে। ওর গল্প শুনে আমি কেঁদে দিয়েছিলাম। আমার ওয়াইফ তো সেদিন সারারাত প্রাণপ্রিয় বান্ধবীর জন্য কেঁদেছে। যে কথাটি বলছিলাম, সেদিন নীলিমার কষ্টের কথা শুনে ওকে বলেছিলাম, কখনো যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, এই ভাইকে বলবি। এই ভাই জীবন দিয়ে হলেও তোর উপকার করার চেষ্টা করবে। একদিন নীলিমা আমায় কল দেয়। ওর নাকি খুব বিপদ, তাই আমায় পার্কে যেতে বলে। আমি ছুটে যাই পার্কে। সেখানে গিয়ে যা শুনলাম তাতে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। যাকে আমি নিজের বোনের মতো স্নেহ করতাম সেই বোন আমায় বলেছিল ওর প্রেমিক হয়ে অভিনয় করতে, ওর সাথে এমন ভাবে মিশতে যাতে ওর আবির ওকে ঘৃণা করে দূরে সরে যায়। আবির একথা শুনে লাফ দিয়ে সোফা থেকে উঠে পড়ে। তারপর, অভিনয় মানে? কেন? ও আমার সাথে কেন এমন করলো? আর ওর থেকে দূরে সরাতেই বা কেন চাচ্ছিল? ইমন আবারও বলা শুরু করলো, ঢাকায় নিয়ে এসে ওর আবির নাকি ওকে একটা পার্টিতে নিয়ে গিয়েছিল। আবিরের বন্ধুর বার্থডে পার্টিতে। সেখানে যাওয়ার পর ওর আবির সবার সাথে ওকে পরিচয় করিয়ে দেয়। আবির যখন ওকে পরিচয় করিয়ে দিয়ে কোথায় একটু গেছিল, ঠিক তখনই আবিরের মানে আপনার কিছু বন্ধু বান্ধব নীলিমার পাশে এসে দাঁড়ায়। আবির, তারপর? ইমন, তারপর ওদের মধ্যে একটা মেয়ে নীলিমার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলে, এই মেয়েকে আবির বিয়ে করেছে, যার হাসি দিলে দাঁত ছাড়া কিছুই দেখা যায় না। কথাটা এমন ভাবে ব্যঙ্গ করে বলে যে বাকি সবাই হু হু করে হেসে দেয়। হাসি থামিয়ে আরেকজন বলে, আবির শেষ পর্যন্ত একটা কালিতারাকে বিয়ে করলো? আরেকজন বলল, যে ছেলে একটা তুড়ি বাজালেই হাজারটা মেয়ে লাইন ধরতো, সে ছেলে কি না এমন গেঁয়োভূতকে বিয়ে করেছে? জবাব, আবির সাহেব, সেদিন আপনার একটা বন্ধ বলেছিল। আরে বুঝিস না, রাত্রে লাইট নিভালে তো সবই অন্ধকার। আবির কেবলমাত্র ওকে করার জন্য বিয়ে করেছে। আরেকজন বলেছিল, ওর যদি এতই মেয়েদের নিয়ে রাত কাটানোর শখ ছিল তো আমাদের বলতো। আমাদের কেন বলেনি? আমার বললে তো হাইয়ার লেভেলের মেয়ে এনে দিতাম। জনাব আবির সাহেব, আপনি যার জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তার জিএফ কি বলেছিল জানেন? বলেছিল আপনি নাকি আপনার বাবার কথা রাখার জন্য বিয়েটা করেছেন। আপনি নাকি ওকে কখনো স্ত্রী হিসেবে মেনে নিতে পারেননি, আর পারবেনও না। ওই মেয়েটি এও বলেছিল স্ত্রী হিসেবে মেনে নেওয়া তো দূরের কথা, আপনারা নাকি আজও অবধি আলাদা রুমে ঘুমান। আপনার আরেকটা বন্ধু খুব বাজে ভাষায় গালি দিয়ে বলেছিল, কিরে মেয়ে, তোর রেট কত? তারপর আপনি চলে আসাতে ওরা কথার টপিক চেঞ্জ করে ফেলে। আর আপনি ওই সকল মানুষরূপী জানোয়ারদের সাথে হেসে কথা বলেছেন। বোকা মেয়েটির সেদিন থেকে কান্নাই হলো নিত্যদিনের সঙ্গী। ও কেঁদে কেঁদেই এমবিবিএসটা শেষ করে।
আর আপনার থেকে দূরে সরে যাওয়ার প্ল্যানটা সেদিন করে। আবির দাঁড়ানো থেকে বসে পড়ে। ইমনেরও গলাটা জমে আসে। মনি চায়ের টা সামনে এনে রেখে বলা শুরু করে, ভাইয়া জানেন, কালো রাও মানুষ, ওদেরও মন আছে, আর সে মনে আছে ভালোবাসা। ওদেরও ভালোবাসতে ইচ্ছে করে ভাইয়া। নীলিমা চাইতো, খুব করে চাইতো আপনাকে কাছে পেতে, ভালোবাসতে, জড়িয়ে ধরে কাঁদতে। আপনি যখন রাত্রে ওকে ঘুমানোর কথা বলে শুয়ে পড়তেন, তখন ও চোখ বুজে ঘুমানোর ভান করে থাকতো। আপনি যখন ঘুমিয়ে পড়তেন ঠিক তখনই ও চুপি চুপি আপনার রুমের জানালার পাশে গিয়ে দাঁড়াতো। ও ঘুমাতো আপনার মুখ দেখে, আর ঘুম ভাঙলেও আপনার মুখটা দেখার জন্য জানালার পাশে গিয়ে দাঁড়াত। ভোরের আলোয় আপনাকে প্রথম দেখে ওর দিনটা শুরু করত। আর আপনার স্বপ্ন চোখে নিয়েই ও ঘুমিয়ে পড়তো। সেদিন আপনি যখন ওকে জিজ্ঞেস করেছিলেন ওর স্বপ্ন কি, ও মনে মনে বলেছিল, আমার স্বপ্ন তো আপনি। মুখে বলার সাহস পায়নি, কারণ ওর সবচেয়ে বড় দুর্বলতা ও কালো। আপনি যখন সেদিন ওর বাসায় গিয়েছিলেন ও খবর শুনে হসপিটাল থেকে ছুটে আসে খুশিতে আত্মহারা হয়ে। ইচ্ছে ছিল আপনাকে জড়িয়ে ধরতে, অভিমানী স্বরে বলতে, এতদিন পরে এলে, কিন্তু পারেনি, কারণ ও কালো। সেদিন আপনি যখন বলেছিলেন ওকে ফিরে আসার জন্য ও যা খুশি হয়েছিল বলে বোঝানো যাবে না, কিন্তু যখন বললেন আপনার বাবার জন্য আপনি ওকে এতবার রিকোয়েস্ট করতেছেন, তখন নিমিষেই ওর মনটা খারাপ হয়ে গেল। আপনার সাথে আসবে না কথাটা ও সাথে সাথে বলে দিতে পারত, কিন্তু বলেনি। কারণ ও চেয়েছিল আপনি একটা ওসিলায় ও বাড়িতে থাকুন, আর ও আপনাকে একটা রাতের জন্য কাছে পাক। একই রুমে হয়তো শোয়া হয়নি, কিন্তু ও মনকে সান্ত্বনা দিয়েছিল একই ছাদের নিচেই তো আছি আমরা। তারা চিহ্ন নতুন নতুন রোমান্টিক গল্প পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, নিঃস্বার্থ ভালোবাসা। আপনি চলে আসার সময় আপনার সামনে আসেনি, কারণ সকাল থেকেই কেঁদে কেঁদে ওর চোখ লাল রক্তবর্ণ ধারণ করেছিল। আপনার অসুস্থতার কথা ওর বাবা মা নয়, আপনার বাসার কাজের মেয়ের থেকে জেনেছিল। কারণ ও কাজের মেয়ের সাথে প্রতিদিন মিনিমাম ঘন্টাখানেক কথা বলতো শুধুমাত্র আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। ভাইয়া, সাদা কালো কোনো ফ্যাক্ট না। আসল কথা হলো মানুষের মনটা কেমন। আমি এই ব্যাপারে 100% গ্যারান্টি দিতে পারবো, আমার বান্ধবী খাঁটি সোনা। আর ওর মনটা ছোট শিশুদের মতো নিষ্পাপ। ইমন, এবার যখন ঢাকায় আসে তখন আমি বলছিলাম আপনাকে নিয়ে এখানে আসতে। ও বলল, আসলে সুখবর নিয়েই আসবে। আচ্ছা, সুখবর কি? আপনাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গিয়েছে তো? আবির সোফা থেকে উঠে দাঁড়ায়। পকেট থেকে পাসপোর্টের কাগজটা বের করে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। মনি আর ইমনের দিকে তাকিয়ে বলে, বড় ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল। তারপর ব্যাগপত্র রেখে একরকম দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। এদিকে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাসপোর্টের টুকরো দেখে মনির ভেতরটা আঁতকে ওঠে। তবে কি নীলিমার কিছু হয়েছে? ইমন মনি এক মুহূর্ত দেরি করল না। আবিরের রেখে যাওয়ার ব্যাগপত্র নিয়ে ওরাও রওনা হয়ে যায় ঢাকার উদ্দেশ্যে। এদিকে নীলিমা ফোনে আবিরের বার্তা পেয়ে পাগলের মতো হয়ে যায়। রুমের দরজা বন্ধ করে আবিরের রুমের দেয়ালে আবিরের যতগুলো ছবি আছে সবগুলো নামিয়ে ফেলে। সবগুলো ছবি একসাথে জড়ো করে সেগুলাকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো নীলিমা। একবার বুকে তো আরেকবার ফ্রেমে বন্দি আবিরের ছবি মুখের কাছে নিয়ে কাঁদতে থাকে নীলিমা। কাঁদতে কাঁদতে বিলাপ করে বলতে থাকে, আমি দূরে সরাতে চেয়েছি, এত দূরে তো যেতে বলিনি। আমি এখন কাকে নিয়ে থাকবো, কার জন্য বাঁচবো? কেঁদে কেঁদে একটা সময় নিস্তেজ হয়ে যায় সে। ফ্লোরেই ওই অবস্থায় ঘুমিয়ে পড়ে নীলিমা। এদিকে সে রাত্রেই বাসায় পৌঁছে আবির, মনি এবং ইমন। রাত্রি 12টা। আবির ওর দরজায় এসে একের পর এক নক করতেছে, কিন্তু ওর নীলি আর দরজা খুলছে না। এদিকে মনি কল দিচ্ছে নীলির ফোনে, ফোনটাও রিসিভ করছে না। রীতিমতো ভয় পেয়ে যায় সবাই। আবির তো কেঁদে অস্থির, নীলির কিছু হলো না তো? এদিকে দরজা যে ভাঙবে তারও উপায় নেই, কারণ দরজাটা স্টিলের, হাতের কাছে এমন কিছু নেই যা দিয়ে দরজা কাটবে। মনি বিরামহীন ভাবে একের পর এক কল দিয়েই যাচ্ছে। মাঝরাত্রে ঘুম ভেঙে যায় নীলিমার। ফোনে আলো জ্বলে উঠতেই দেখে 300 মিসড কল। নীলিমা ঘুম চোখে কল বেক করে।
ওপাশ থেকে মণি উদ্বিগ্ন কণ্ঠে বলে, নীলিমা, দরজাটা খুল, কথা আছে। ইমন, আবির ভাইয়া সবাই দাঁড়িয়ে আছে। আবিরের নাম শুনে নীলিমার চোখ থেকে ঘুম লাফিয়ে দূরে সরে গেল। 1 মিনিট খুলছি বলে নীলিমা লাফিয়ে ফ্লোর থেকে উঠে দরজা খুলতে গিয়েও খুলেনি। ফ্লোরে রাখা ছবিগুলো টানানোর জন্য উঠে পড়ে লেগে যায় নীলিমা। লাফিয়ে একবার ফ্লোরে আরেকবার ফ্লোর থেকে ছবি নিয়ে খাটে উঠে সেগুলো দেয়ালে টানাতে শুরু করে। এদিকে আবির দরজায় একের পর এক নক করতেই থাকে। 10 মিনিট পর দরজা খুলে নীলিমা, আবির সহ সবাই রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করে আবিরের চক্ষু চড়ক গাছ। সকালেও তো রুমটা সাজানো গোছানো ছিল, একদিনের ব্যবধানে কি করে হলো এসব? মণি এবং ইমন দুজনেই নীলিমার দিকে তাকিয়ে বলল, ইয়াছি, তোর এই অবস্থা কেন? শাড়ি, চুল এমন এলোমেলো কেন? আর রুমে এত ধুলোবালি, রুম কি গুছাস না? পচা মেয়ে। ইমন বিছানায় বসতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ধুলোয় চাদর কোচকোচ করতেছে। নীলিমা, তুই না নোংরা পছন্দ করিস না বোন? তো এসব কি? বিছানায় বসা যাচ্ছে না কেন? আবির ইমন আর মণিকে সোফায় বসতে বলল। ওরা সোফায় বসতে গিয়ে লাফিয়ে উঠল। আবির কি হলো জিজ্ঞেস করতেই মণি জবাব দেয়, সোফায় জুতা কে রেখেছে? আবির বিছানা ঠিক করার জন্য বারান্দা থেকে বিছানা পরিষ্কার করার ঝাড়ু আনতে গিয়ে বারান্দায় ওর একটা ছবি আবিষ্কার করে। ছবিটা হাতে নিয়ে রুমে ঢুকে আবির বলে, আমাদের বিয়ের যে ছবি আলমারির ভেতর ছিল, সে ছবি বারান্দায় গেল কিভাবে? ছবিরও কি পা আছে নাকি? মণি, ভাইয়া, ওই যে খাটের নিচে দেখেন আপনার ল্যাপটপ, ল্যাপটপেরও কি পা আছে? ইমন, চায়ের কাপ পড়ে আছে টেবিলের নিচে, টেবিলও কি আজকাল চা খায়? আবির, মণি, সিসিটিভির ফুটেজটা অন করে দেখো তো আজকে কয়টায় ভূমিকম্প হয়েছিল? আর ঠিক কমিনিটের জন্য। কথাটা বলে আবির নীলিমার দিকে তাকাই। নীলিমাও তখন ভ্যাবাচ্যাকা খেয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। চলবে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্য জানাবেন। এরকম মজাদার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের পরের অংশ পেয়ে যাবেন। ধন্যবাদ।